বন্ধুরা, স্বাগতম আমাদের নতুন একটি এপিসোডে। সাবমেরিন বা ডুবোজাহাজ হলো এমন একটি বিশাল আকার মেশিন যা এই পৃথিবীর সব থেকে খারাপ পরিস্থিতিতে কাজ করে থাকে, যেখানে নেই কোনো আলোর উপস্থিতি, যেখানে বিরাজ করে চির অন্ধকার, আর সেই সাথে রয়েছে বাতাসের অভাব। চারিদিকে শুধু পানি আর পানি। গভীর সমুদ্রে প্রচন্ড পানির চাপকে প্রতিরোধ করে এগিয়ে চলে সূক্ষ্মপক্ষের দিকে। বন্ধুরা, ডুবোজাহাজ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। আমার আপনার সাধারণ মানুষের মধ্যে ডুবোজাহাজ সম্পর্কে রয়েছে নানা রকমের প্রশ্ন। ডুবোজাহাজ প্রথম কবে আবিষ্কার হয়েছিল এবং এর ইতিহাস কি? ডুবোজাহাজ কয় ধরনের হয়? ডুবোজাহাজ কিভাবে কাজ করে? ডুবোজাহাজ কিভাবে পানির উপর ভেসে ওঠে এবং কিভাবে পানির নিচে চলে যায়? পানির নিচে অক্সিজেন কিভাবে পায়? এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডুবোজাহাজের ভিতর মানুষ কিভাবে জীবনযাপন করে থাকে, মাসের পর মাস পানির নিচে থাকে? আমরা আপনাকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছেন, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন এই রোমাঞ্চকর তথ্য পেতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে আমরা জানব সাবমেরিন কি এবং এর ইতিহাস। সাবমেরিন বা ডুবোজাহাজ হলো পানির গভীরে চলা এক ধরনের যান বা ওয়াটারক্রাফট। এটা যে শুধু পানির উপরে চলে তা নয়, এটা পানির গভীরেও চলাচল করতে পারে। এরা পানির নিচে স্বাধীনভাবে বিচরণ করতে পারে। সমুদ্রের গভীরে যাওয়া, সমুদ্রের গভীরতা মাপা এর কাছে খুবই সহজ ব্যাপার। আর শত্রুর উপর আক্রমণ করার জন্য সাবমেরিন খুবই উপযোগী অস্ত্র। কর্নেলিয়াস ড্রেভেলকে ডুবোজাহাজের আবিষ্কারক হিসেবে ধরা হয়। তিনি প্রথম 1619 সালে পানিতে চলাচলযোগ্য যানের আবিষ্কার করেন। তিনি ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের অধীনে রাজকীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন। ইংল্যান্ডে প্রথম সাবমেরিন কাঠ দিয়ে বানানো হয়েছিল এবং তা চামড়া দিয়ে মোড়ানো হয়েছিল। এটা পানির 3 থেকে 4 মিটার গভীরে যেতে পারত। তারপর ধীরে ধীরে ডুবোজাহাজ বানানোর প্রতি আকর্ষণ বাড়তে থাকে। 88 শতাব্দীতে বিভিন্ন ধরনের সাবমেরিন বানানো হয়। 1880 সালে বাষ্পচালিত প্রথম ডুবোজাহাজ আবিষ্কৃত হয় এবং তারপর ডিজেল, গ্যাসোলিন এবং বিদ্যুৎ চালিত ডুবোজাহাজ তৈরি হয়। এগুলোর সাহায্যে কয়েকটি সামুদ্রিক যুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে ডুবোজাহাজ ব্যাপক আকারে ব্যবহার দেখা যায়। 1950 সালে প্রথমবার নিউক্লিয়ার এনার্জি অর্থাৎ পারমাণবিক শক্তির সাহায্যে সাবমেরিন চালানো হয়। বর্তমান দিনে পারমাণবিক শক্তির সাহায্যে চালিত সাবমেরিন বেশি পরিমাণে নির্মিত হচ্ছে। এগুলোর বডি স্টিল দিয়ে বানানো হয়ে থাকে। এতে বিভিন্ন ধরনের আধুনিক টেকনোলজি ব্যবহার হয়ে থাকে, যাতে করে সমুদ্রে লুকিয়ে থাকা শত্রুদের খুব সহজে খুঁজে বের করা যায়। এছাড়াও সমুদ্র বিজ্ঞানে অনুসন্ধান এবং গবেষণার কাজে সাবমেরিন ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে পর্যটকদের আকর্ষণ করার লক্ষ্যে সাগর তলে নিমজ্জিত প্রত্নতাত্ত্বিক পরিদর্শনের জন্য ডুবোজাহাজ ব্যবহার করা হয়। সাবমেরিন কাজ করে কিভাবে? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সাবমেরিন কিভাবে চলে এবং কিভাবে পানির উপর ভাসে আবার পানির নিচে চলে যায়? বিষয়টি তেমন জটিল কিছু নয়। সাবমেরিন মূলত কাজ করে প্রাচীন গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিসের সূত্র অনুযায়ী, ব্যালাস্ট ট্যাঙ্কস থিওরির উপর ভিত্তি করে। এই থিওরির উপর ভিত্তি করে 1620 সালে ড্রেভেল প্রথম সাবমেরিন আবিষ্কার করেছিলেন। সাধারণত জাহাজ যে পরিমাণ পানির নিচে আয়তনের জন্য অপসারণ করে, তার ওজন জাহাজের ওজনের চেয়েও বেশি হয়। তখন জাহাজ পানির উপর ভাসে। আবার জাহাজের ওজন যদি কোনোভাবে বাড়ানো যায় এবং তার দ্বারা অপসারিত পানি জাহাজের ওজনের থেকে কম হয়, তখন জাহাজ ডুবে যাবে। ডুবোজাহাজ পানির উপর ভাসে, কিন্তু এটাকে ডুবানো বা ভাসানো হয় ওজন বাড়ানো এবং কমানোর মাধ্যমে। বিষয়টি আরো সহজভাবে বলা যায়, একটা বোতলের ভিতর যখন বাতাস থাকে তখন বোতলটি পানির উপরে ভাসে, আবার যখন বোতলটিতে পানি ঢুকানো হয় তখন বোতলটি ডুবে যায়। পানির নিচে যদি কোনোভাবে এই বোতলের পানি বের করে দিয়ে বাতাস ঢুকানো হয়, তখন তা আবার পানির উপর চলে আসবে। ঠিক এই সূত্র অবলম্বন করেই সাবমেরিন পরিচালিত হয়। পানির নিচে ডুব দেওয়ার জন্য সাবমেরিনে কতগুলো ব্লাস্ট ট্যাঙ্ক থাকে। ট্যাঙ্কের ঢাকনা খুলে
সেখানে পানি প্রবেশ করানো হয় যাতে সাবমেরিন ভারী হয়ে পানির নিচে চলে যায়। আবার উপরে ওঠার দরকার হলে সাবমেরিনে থাকা কম্প্রেসড এয়ারের মাধ্যমে ব্লাস্ট ট্যাঙ্কের থেকে পানি বের করে বাতাস ঢোকানো হয় এবং তখন এটি হালকা হয়ে পানির উপরে চলে আসে। তবে এতে করে সাবমেরিনের ভিতর কোনো রকম চাপের পরিবর্তন হয় না, কারণ এতে উন্নত মানের স্টিল এবং টাইটানিয়াম এর মতো ধাতু ব্যবহার করা হয়। এই সমস্ত ধাতু দিয়ে সাবমেরিন বানানোর ফলে শুধু ভিতরে নয়, বাইরেও প্রচুর পরিমাণে পানির চাপ সহ্য করতে হয়। এটা তো গেল সাবমেরিন পানির উপরে বা নিচে যাওয়ার ব্যাপার। আরেকটা প্রশ্ন হলো, সাবমেরিন পানির নিচে সামনের দিকে কিভাবে এগিয়ে চলে? সাবমেরিনের পিছনে একটা প্রোপেলার থাকে যেটা ঘূর্ণয়নের মাধ্যমে জাহাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সাবমেরিন সাধারণত ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে চলতে সক্ষম। সাবমেরিনে অক্সিজেনের যোগান কিভাবে পায়? আমরা সবাই জানি আমাদের শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন অপরিহার্য। সমুদ্রের নিচে ডুবোজাহাজের মধ্যে অক্সিজেনের অভাব হওয়াটা খুবই স্বাভাবিক। সাবমেরিনের মধ্যে অক্সিজেনের যোগান দেয় অক্সিজেন জেনারেটর, যেটা ইলেকট্রাল পদ্ধতিতে কাজ করে। সাবমেরিনের মধ্যে অক্সিজেন তৈরি হয় সারা দিন ধরে, অথবা কম্পিউটার লো অক্সিজেন ডিটেক্ট করে তখন। যে কার্বন ডাই অক্সাইড সাবমেরিনে তৈরি হয় তা বাইরে বের করা খুবই জরুরি, তা না হলে সাবমেরিনে থাকা মানুষের ক্ষতি হতে পারে। আর সেজন্য কার্বন ডাই অক্সাইড বের করার জন্য কেমিক্যাল প্রসেস করা হয়, যেটাকে বলা হয়ে থাকে সোডা লাইম। সাবমেরিনের শক্তির উৎস। সাবমেরিন মূলত দুটো, ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন এবং নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পারমাণবিক শক্তি চালিত। আমরা অনেকেই ভাবি ডিজেলে চালিত সাবমেরিনের ইঞ্জিন সরাসরি চলে, কিন্তু বাস্তবে এমনটি হয় না। ডিজেল ইঞ্জিনে সাবমেরিন চলতে প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয়, যেটা সাবমেরিনের মধ্যে থাকে না। এছাড়া ডিজেল ইঞ্জিন প্রচুর পরিমাণে ধোঁয়া উৎপন্ন করে থাকে, যেটা সাবমেরিনে থাকা মানুষের জন্য খুবই ক্ষতিকর, এবং ডিজেল ইঞ্জিন খুবই শব্দ সৃষ্টি করে। যদি এই ইঞ্জিন প্রধান হয় তাহলে শত্রুরা খুব সহজেই সাবমেরিন খুঁজে পাবে। বাস্তবে এই ডিজেল ইঞ্জিনগুলো একটা জেনারেটর ঘোরায় এবং জেনারেটর থেকে উৎপন্ন বিদ্যুৎ সাবমেরিনে থাকা ব্যাটারিগুলো চার্জ করে, আর এই চার্জের সময় সাবমেরিন উপরে উঠে আসে। আর চার্জ শেষ হলে ব্যাটারি মোটর ঘুরায় এবং মোটরের সাথে কানেক্ট প্রপেলার ঘুরতে থাকে, আর এভাবে পানির নিচে নীরবে চলতে থাকে সাবমেরিন। বর্তমানে আধুনিক কিছু ডিজেল ইঞ্জিন রয়েছে যেগুলো পানির নিচে অনেক সময় ধরে কাজ করতে পারে। অপরদিকে বর্তমানে প্রচুর পরিমাণে নিউক্লিয়ার সাবমেরিন বানানো হচ্ছে। এই নিউক্লিয়ার সাবমেরিন চলতে কোনো রকম অক্সিজেনের দরকার হয় না, তাই আলাদা করে বাড়তি ব্যাটারির প্রয়োজন নেই। পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে কার্বাইড ঘোরানো হয়, আর এই ঘোরানোর শক্তি দিয়ে প্রপেলার ঘোরানো হয় এবং সাবমেরিনে বিদ্যুৎ সহ সব ধরনের চাহিদা উৎপন্ন করা হয়। এই জন্য নিউক্লিয়ার সাবমেরিনকে বারবার পানির উপরে উঠে আসতে হয় না। সাবমেরিনের মধ্যে থেকে বাইরে দেখে কিভাবে? ডুবোজাহাজের কন্ট্রোল রুম থাকে এর মাঝখানে, সেখান থেকে বাইরে খালি চোখে দেখা প্রায় অসম্ভব। এই সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয় সোনার। সাবমেরিনে যুক্ত সোনার সিস্টেম শব্দ তরঙ্গ ব্যবহার করে চারপাশের একটি ত্রিমাত্রিক চিত্র প্রদান করে। এই চিত্রে দেখা যায় সাবমেরিনের চারপাশে কি কি আছে। সেখানে সমুদ্রের গভীরতা কত, কোথায় উঁচু, কোথায় নিচু, বা কোথায় শত্রুর সাবমেরিন রয়েছে। আবার সমুদ্রের অল্প গভীরতায় অবস্থান করলে পেরিস্কোপের মাধ্যমে পানির উপরে যা কিছু আছে সবকিছু দেখতে পারে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আসা যাক, সাবমেরিনের মধ্যে মানুষ কিভাবে জীবনযাপন করে থাকে। যে কোনো দেশ রক্ষার জন্য সেনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কি জানেন দেশ রক্ষার খাতিরে সমুদ্রপথে আগত শত্রুদের উপর নজর রাখার জন্য নেভি সেনাদের কত পরিশ্রম করতে হয়? তারা নিজেদের জীবন বাজি রেখে সমুদ্রের নিচে থেকে দেশ রক্ষা করে। এর জন্য সেনাদের দরকার হয় সাবমেরিন। সাবমেরিনের মাধ্যমে সেনারা গভীর সমুদ্রে শত্রুদের উপর নজর রাখে। নৌ সমুদ্রে মিশন এতটাই সিক্রেট হয় যে সেনারা মাঝে মাঝে নিজেরাও জানতে পারে না তাদেরকে কোন মিশনে পাঠানো। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো সাবমেরিনে কাজ করা। সাবমেরিন খুবই কম জায়গা সম্পূর্ণ জানালাবিহীন একটি জায়গা।
যেটা সমুদ্রে 300 থেকে 1000 ফিট গভীরে কাজ করে আর শত্রুদের দূর থেকে চিহ্নিত করে প্রক্সি করে দেয়। আপনি কি জানেন এতে থাকা নৌসেনারা দিনের পর দিন সূর্যের আলো দেখতে পায়, কখনো কখনো তাদের 1 মাস সূর্যের আলো দেখার সুযোগ হয় না। সাবমেরিনের সেনারা যখন গভীর সমুদ্রে চলে যায় তখন বাইরের জগতের সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকে না, যোগাযোগ থাকে না পরিবারের আপনজনদের সাথে। সেনারা আগে থেকে জানতে পারে না তাদের মিশন কবে শেষ হবে, তারা সর্বক্ষণ পানির নিচে কাজ করতে থাকে। সাবমেরিনে থাকা সেনারা দিন রাতের পার্থক্য বুঝতে পারে না, তারা খাবার খাওয়ার জন্য খুবই কম সময় পেয়ে থাকে, পরে 12 থেকে 14 মিনিট মাত্র। সাবমেরিনের মধ্যে নানা রকমের যন্ত্রাংশ থাকার কারণে সেখানে খুবই কম জায়গা থাকে ঘুমানোর জন্য। একটা ছোট ক্যাবিনে 5 থেকে 6 জনকে শুতে হয়। সেনারা ঘুমানোর জন্য মাত্র 5 থেকে 6 ঘন্টা সময় পেয়ে থাকে। সাবমেরিনে থাকা প্রত্যেক ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যার কারণে একজনের ভুলে পুরো সাবমেরিনে ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন সাবমেরিনে থাকা সেনারা দেশ রক্ষার জন্য নিজের পরিবার ছেড়ে জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য কাজ করতে পিছু পা হয় না। আমরা প্রত্যেকে তাদের এই বিসর্জনের জন্য স্যালুট জানাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের তথ্যবহুল আলোচনা। আশা করি আজকের আলোচনা থেকে জানতে পেরেছেন নতুন কিছু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আমাদের এইরকম ভিডিও বানাতে উৎসাহিত করুন। সকলকে ধন্যবাদ।